আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদের সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিকত্বের ওপর ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে? আর এই টপিকটি আমি যে সমস্ত এখানে ক্লাস করাই সমস্তই এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং এবং সমস্ত স্টেট এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, ঠিক আছে? তোমরা রিসেন্ট যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি গ্রুপ সি পরীক্ষা দিয়ে থাকো তাহলে দেখবো ওখান থেকে একটা প্রশ্ন পড়েছিল। তাই সিটিজেনশিপ ইন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে এসেছি এবং এমসিকিউ নিয়ে এসেছি, ঠিক আছে? নাগরিকত্ব এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো প্রথমে চলো আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো, হোয়াট ইজ সিটিজেনশিপ? সিটিজেনশিপ কি না, সংবিধানের 2 নম্বর যে পার্ট সেখানে বর্ণিত একটা দেশের পূর্ণ সদস্য পদ। দেখো, আমরা যদি কোনো ক্লাবের সদস্য হতে চাই সেখানে দেখো একটা আই কার্ড দেয়, মানে কি আমরা সেই ক্লাবের মেম্বার। ঠিক একইভাবে আমাদের একটা আই কার্ড আছে, আমরা এই দেশের সদস্য, সেজন্য আমাদের একটা সিটিজেনশিপ একটা আই কার্ড আছে, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে তো তোমাদের ভালো মনে থাকবে। দেখো, ডোমিসাইল কি মনে রাখবে? স্থায়ী নিবাস, বাসিন্দা বা নিবাস, ঠিক আছে? দেখো, এ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্স, ঠিক আছে? শুধু বসবাস নয়, স্থায়ীভাবে থাকার ইচ্ছা, অর্থাৎ ইন্টেনশন। শুধু এইটুকু মনে রাখবে, ডোমিসাইল শব্দের অর্থ কি? এ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ স্থায়ী নিবাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডোমিসাইল মানেটা কি। আর মাইগ্রেশন মানে কি? মানে পরিযায়ন, অর্থাৎ মুভিং ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। যারা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করে বেড়ায় তাদেরকে বলা হয় মাইগ্রেশন, ঠিক আছে? এবার দেখো, সিটিজেন কি? সিটিজেন মানে নাগরিক। আমরা ধরো এই দেশের নাগরিক, আমাদের কিন্তু অল ফান্ডামেন্টাল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আমাদের জন্য আছে। কিন্তু যারা ফরেনার হবে, ধরো যারা বিদেশি হবে, তাদের জন্য কিন্তু অল ফান্ডামেন্টাল রাইট কিন্তু তাদের জন্য নেই, ঠিক আছে? আমি যখন ফান্ডামেন্টাল রাইটটা পড়াবো তখন তোমাদের এগুলো মেনশন করবো যে কোনটা আছে কোনটা নেই, দেখবে তখন, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো তাহলে আমরা দেখো, তাহলে আমাদের এখানে যে মেনশন করা সেটা ফার্স্ট থেকে আর্টিকেল নম্বর 5 থেকে আর্টিকেল নম্বর 11 পর্যন্ত মেনশন করা আছে, ঠিক আছে? তাহলে চলো আমরা পরপর একটা করে দেখে নিই আর্টিকেল। দেখো, আর্টিকেল নম্বর 5, এখানে কি করা আছে দেখো, সিটিজেনশিপ অ্যাট কমেন্সমেন্ট, অর্থাৎ সংবিধান শুরুর সময় নাগরিকত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর্টিকেল নম্বর 5 কি মেনশন করা আছে? সিটিজেনশিপ অ্যাট কমেন্সমেন্ট, সংবিধান কার্যকর হওয়ার দিন, অর্থাৎ 26শে জানুয়ারি 1950। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। যাদের ভারতে ডোমিসাইল অর্থাৎ স্থায়ী নিবাস ছিল তাদের, তারা নাগরিকত্ব পেয়ে যায় এখানে, ঠিক আছে? যারা ধরো 26শে জানুয়ারি 1950 যারা এখানে স্থায়ী নিবাস রয়েছে ভারতে, তাদের নাগরিকত্ব তারা লাভ করে, তারা নাগরিকত্ব লাভ করে, ঠিক আছে? এছাড়াও দেখো, যে কোনো একটি শর্ত পূর্ণ হতে হবে, তাহলে তুমি নাগরিকত্ব পেতে পারো। কি? হয় বাই বার্থ, অর্থাৎ ভারতে তোমার জন্ম হয়েছে, বা প্যারেন্টস, হয়তো মাতা পিতা কারো এখানে জন্ম হয়েছে, সেক্ষেত্রেও তুমি ভারতের নাগরিক হতে পারবে। আর 3 নম্বরে যে রেসিডেন্স, সংবিধান শুরুর ঠিক আগে অন্তত 5 বছর ভারতে বসবাস করছেন, তাদেরকে এই দেশের নাগরিক করা হয়েছে, সিটিজেনশিপ দেওয়া হয়েছে আর কি তাদেরকে, ঠিক আছে? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবিধান কার্যকরের দিনটা মনে রাখবে 26শে জানুয়ারি 1950। যারা ধরো স্থায়ী নিবাস ছিল তারা তো সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব পেয়ে গেছে, তাদের জন্য নাগরিকত্ব আলাদা করে দরকার নেই, তারা পেয়েছে। কিন্তু এছাড়াও পেতে পারে, কন্ডিশন আছে। কি কি? বাই বার্থ, বা পিতা মাতার কারো যদি জন্ম হয়েছে ভারতের, বা সংবিধান শুরুর ঠিক আগে অন্তত 5 বছর ভারতে বসবাস করছেন বা এসেছেন, সেক্ষেত্রেও ওনারা নাগরিকত্ব পেয়ে যাবেন, ঠিক আছে? পেতে পারেন আর কি, এইভাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে 26 জানুয়ারি 1950 সালটা মনে রাখবে। নেক্সট দেখো, দেখো এবার 6 নম্বরে চলেছে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। দেখো, মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে আগমন। যারা ধরো পাকিস্তানে চলে গেছে, মানে পাকিস্তানে ধরো কিছু লোক ছিল যারা ধরো দেশ বিভাজনের পর তারা কিন্তু ধরো আমাদের ইন্ডিয়াতে চলে এসছে, আর আমাদের ইন্ডিয়াতে কিছু গেছে, আমরা দেখবো তার এরপরে এই আছে। তাহলে এখন আমরা দেখছি যে পাকিস্তান থেকে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে এসেছে। তাহলে দেখো, কি টাইম লাইনটা মনে রাখবে? 19শে জুলাই 1908, এটা টাইম লাইনটা মনে রাখবে যে কোন সময়ের মধ্যে আসতে হবে আর কি, এই টাইমটা। দেখো, 19শে জুলাই 1948 যদি আগে এসেছো তাহলে সাধারণভাবে তুমি ভারতের নাগরিক গণ্য হবে। কিন্তু 19শে জুলাই 1948 সালে যদি পরে এসছো তাহলে তোমাকে অন্তত 6 মাস থাকতে হবে, তারপর রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি নাগরিকত্ব লাভ করবে। তো এটা মনে রাখবে, টাইম লাইনটা মনে রাখবে 19 জুলাই 1948 সালটা, ঠিক আছে? নেক্সট দেখো, এবার দেখো 7 নম্বর চলেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এটা। প্রথমে দেখো ভারত, তারপর আবার পাকিস্তান, তারপরে ভারত।
মানে কি বলতো, ধরো এটা ধরো পাকিস্তান, এটা ধরো আমাদের ইন্ডিয়া, এটা ধরো ইন্ডিয়া। প্রথমে কি দেখো ভারত থেকে পাকিস্তানে গেছে, আবার কি হচ্ছে পাকিস্তান থেকে আবার ভারতে এসছে এদের জন্য। তাহলে দেখো যারা 1 মার্চ 1947-এর পর ভারত থেকে পাকিস্তানে চলে যায় কিন্তু পরে আবার ভারতে ফিরে আসে, এদের জন্য এই আর্টিকেলে মেনশন করা আছে তাদের রাইটস। ঠিক আছে, তার নাগরিকত্ব সম্পর্কে, তাদের নাগরিকত্ব সম্পর্কে কিন্তু এইখানে আর্টিকেলে মেনশন করা আছে, মনে রাখবে। তারিখটা মনে 1 মার্চ 1947-এর পর যারা ভারত থেকে পাকিস্তানে চলে যায় আবার কিন্তু পরে আবার ভারতে ফিরে আসে। দেখো ভারতে ফিরে আসার পর তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়। এই সালটা একটু মনে রাখবে, 1 মার্চ 1947। এই নিয়মেও রেজিস্ট্রেশনের আগে অন্তত 6 মাস ভারতে থাকা বাধ্যতামূলক। এই নিয়মে তুমি এসেছো ভারতে, তাহলে তোমাকে 6 মাস অন্তত ভারতে থাকতে হবে। ঠিক আছে, তারপরে তুমি নাগরিকত্ব পাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। তাহলে এটা মনে রাখবে 7 নম্বরে। দেখো এবার আমরা চলো একবার রিভাইজ করে নিই, কারণ জানো পড়ার মাঝে মাঝে একবার রিভাইজ করলে পড়াটা ভুলবো না, তাই তো আমরা সেজন্য আমি রিভাইজটা করাই। দেখো আর্টিকেল নম্বর 5, 6, 7 একবার রিভাইজ করে নিই চলো এক নজরে। দেখো তাহলে আর্টিকেল নম্বর 5-এ কি বললাম না, ডোমিসাইল যারা ধরো স্থায়ী নিবাস, যেমন আমরা এখানেই আছি, তাহলে আমরা পেয়ে গেছি আর কি ইন্ডিয়ান সিটিজেনশিপ, ইন্ডিয়ানস রেসিডেন্স ইন ইন্ডিয়া 26 জন 1950। ঠিক আছে, এবার ধরো পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে এসেছে, পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট টু ইন্ডিয়া, তাদের হচ্ছে আর্টিকেল নম্বর 6 নম্বর মেনশন করা আছে। তাহলে আমাদের 5 নম্বরে, যারা পাকিস্তান থেকে এসেছে 6 নম্বরে। আবার ধরো যারা ইউটার্ন নিয়েছে, মানে ইন্ডিয়া থেকে পাকিস্তান গিয়েছে আবার পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে আসছে, তাদের জন্য আর্টিকেল নম্বর 7, অর্থাৎ রিভার্স মাইগ্রেন্টস। মনে রাখবো আর্টিকেলটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা বেশিরভাগ সবাই গুলিয়ে যায়, আমি বারবার রিভাইজ করাচ্ছি আমি এটা। দেখো এরপর দেখো আর্টিকেল নম্বর 8 নম্বরে চলে, 7 নম্বর দেখা হয়ে গেল, এবার 8 নম্বর দেখো, রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ প্রবাসী ভারতীয় আর কি, যেসব ধরো পার্সন অফ ইন্ডিয়া অরিজিন ভারত এবং পাকিস্তানের বাইরে অন্যান্য দেশে বসবাস করছে, তাদের নাগরিকত্বের অধিকার। এবার ধরো যারা প্রবাসী ভারতীয়, অর্থাৎ যারা পাকিস্তান বা ইন্ডিয়াতে নয় অন্যান্য দেশে বাস করছে, মানে ধরো আফগানিস্তান, ঠিক আছে, এইসব দেশে যারা বাস করছে তারাও কিন্তু নাগরিকত্ব পেতে পারে। সেই জন্য তাদের যে আর্টিকেল প্রবাসী ভারতীয়দের জন্য, সেটি আর্টিকেল নম্বর 8-এ তাদের মেনশন করা আছে। এবার দেখো রুলটা একটু পড়ো, যদি তাদের মাতা পিতা বা দাদু দিদা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তারা বিদেশের ভারতীয় কনসুলেটের রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিক হতে পারবেন। তাহলে এটা একটু মনে রাখবে, যাদের পিতা মাতা বা দাদু দিদা ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তবে তারা বিদেশে ভারতীয় কনসুলেটে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন বা নাগরিক হতে পারেন। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে প্রবাসী ভারতীয়র জন্য আর্টিকেল নম্বর 8, এটা মনে রাখবে। ঠিক আছে, আর কিছু মনে রাখার দরকার নেই। তারপর দেখো আর্টিকেল নম্বর 9 চলেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কারণ এখানে সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলা হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে ব্রিটেন। ঠিক আছে, ইউকে আর কি। ঠিক আছে, দেখো মানে আমাদের দেশে কি বলতো সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নেয়, ঠিক আছে, তবে কিন্তু ভারতীয় যে নাগরিকত্ব সেটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, যেমন তোমরা জানো অক্ষয় কুমার ধরো অন্য দেশের নিয়ে নিয়েছিল, সম্ভবত কানাডা নিয়ে নিয়েছিল, তারপর তা বাতিল হয়ে যায়। ঠিক আছে, ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যায়, তারপর আবার হয়তো রিসেন্ট পেয়েছে এইভাবে। ঠিক আছে, তাহলে সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট কিন্তু আমাদের ভারতে রয়েছে, একক নাগরিকত্ব। ঠিক আছে, তাহলে সিঙ্গেল সিটিজেনশিপ মেনশনটা মনে রাখবে, একক নাগরিকত্ব। আর ডুয়েল সিটিজেনশিপের কোনো আমাদের ইন্ডিয়াতে নেই, মেনশন করা নেই। ঠিক আছে, দুটো দেশের নাগরিক তুমি হতে পারবে না। আর্টিকেল নম্বর 10, দেখো নাগরিকত্বের ধারাবাহিকতা, অর্থাৎ কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ, মানে এমনটা নয় যে তুমি একবার নাগরিক, দেখো আমরা নাগরিক, আমাদেরকে বারবার রেজিস্ট্রেশন তো করাতে হয় না যে আমরা নাগরিক, তাহলে কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে দেখো যাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে তার নাগরিকত্ব বজায় থাকবে, বারবার বা ইচ্ছা মতো কেড়ে নেওয়া যাবে না এখানে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে ধারাবাহিকতা সম্পর্কে মেনশন করা আছে আর্টিকেল নম্বর 10-এ, ব্যাস আর কিচ্ছু মনে রাখা দরকার নেই এখান থেকে। নেক্সট চলে এসো, দেখো আর্টিকেল নম্বর 11টা মনে রাখবে, পাওয়ার অফ পার্লামেন্ট, অর্থাৎ সংসদের ক্ষমতা কি। দেখো নাগরিকত্ব সম্পর্কে যদি যা কিছু মানে সংশোধন করা দরকার বা কিছু যদি সংশোধন করতে হয় বা দরকার পড়ে, তাহলে সেটা পার্লামেন্টই করতে পারে, অন্য কেউ পারবে না। ঠিক আছে, দেখো নাগরিকত্ব গ্রহণ, বর্জন বা অন্যান্য বিষয়ে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র পার্লামেন্টে আছে। দেখো
এই আইন পাসের জন্য শুধুমাত্র সিম্পল মেজরিটি প্রয়োজন হয়, এটা মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন পড়ে। ঠিক আছে, স্পেশাল নয় কিন্তু সিম্পল, দেখো সিম্পল মেজরিটি প্রয়োজন। তাহলে এই আইন পাসের জন্য শুধুমাত্র কি সিম্পল মেজরিটি প্রয়োজন। ঠিক আছে, মনে রাখবে। আর এর জন্য কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নেই। এর জন্য কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন তোমার দরকার নেই। ঠিক আছে। আর দেখো, এই আর্টিকেলের ক্ষমতার ভিত্তিতে পরবর্তীতে তৈরি হয় সিটিজেনশিপ অ্যাক্ট 1955। আমাদের যে এখন বর্তমান সিটিজেনশিপ, সেটা 1955 আইন অনুসারে চলছে। দেখো আসছে, আমি দেখো এখানেই দেখো, দেখো সিটিজেনশিপ 1955-তে কি বলা যায়, নাগরিকত্ব লাভের 5টা উপায় এখানে দেওয়া হয়েছে। দেখো, বাই বার্থ, তুমি জন্ম হয়ে পেতে পারো, বা ডিসেন্ট মানে বংশসূত্র পেতে পারো, বা রেজিস্ট্রেশন যদি করো সেক্ষেত্রে তুমি পেতে পারো। ঠিক আছে, ন্যাচারালাইজেশন মানে তোমাকে ভারতের 12 বছর এখানে বাস করতে হবে, তবে তুমি পেতে পারো। আর কর্পোরেশন, ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ যদি মনে করো ধরো পাকিস্তানের কোনো অংশ আমাদের ভারতে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে কি হবে, পাকিস্তানের যারা নাগরিক তারা কিন্তু আমাদের ইন্ডিয়ার অলরেডি নাগরিক হয়ে যাবে। বুঝতে পারলে তো? আলাদা করে কোনো কিছু করার দরকার নেই তাদেরকে, রেজিস্ট্রেশন আর কিছু, তারা অলরেডি হয়ে যাবে, এটাই বলা আছে। এটা মনে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। দেখো, এইটা একটু মনে রাখবে, কেন এইখানটা একটা প্রশ্ন পড়ে এই জায়গাটা থেকে। দেখো, স্পেশাল প্রভিশন কিছু দেওয়া আছে এবং লস সিটিজেনশিপ কি কিভাবে আমরা হারাতে পারি, প্রথমে এটা দেখে নিই, চলো। দেখো, তুমি যদি স্বেচ্ছায় ত্যাগ করে দাও, ঠিক আছে, রিনাউন্সিয়েশন যাকে বলে। তারপর দেখো টার্মিনেশন, অর্থাৎ জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নিলে অবসান, সেটা ঘটবে। ঠিক আছে। আর ডেপ্রিভেশন, অর্থাৎ ধরো আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে আর তুমি পাকিস্তানকে সাপোর্ট করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু সিটিজেনশিপ যেতে পারে, তাই এটা মাথায় রাখবে। এবার দেখো স্পেশাল সেকশন আছে, সেকশন 6, এটা মনে রাখো একটু, সেকশন 6টা মনে রাখবে। 6 দুটি ভাগ, দেখো সেকশন এ তে কি বলা আছে, আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ড সম্পর্কে মেনশন করা আছে কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সেকশন এ তে মেনশন করা আছে 1985 সালটা মনে রাখবে। আর সেকশন বি তে আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। রিসেন্ট তোমরা তো জানো, মানে অনেক হয়েছিল, মানে অনেক মারপিট দাঙ্গা ফাঙ্গা কত কি হলো, বুঝতে পারছো। কাট অফ ডেটটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখছো, ডেটটা মনে রাখবে। এখানে মনে রাখবে 1 ডিসেম্বর 2014 এই 6টি সম্প্রদায় কি কি, হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন আর ফার্সি, যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছে এই এত বছরের এই সালটার আগে আর কি, 1 ডিসেম্বর 2014, তাদেরকে তোমার ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে আর কি। 12 বছরের জায়গায় তোমাকে 6 বছর থাকলেই তোমার সিটিজেনশিপ তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটাই ছিল। দেখো এরপরে চলো দেখে নিই আমরা। এরপর দেখো, আমি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তাহলে দেখো, দেখো হু ওয়াজ দি পাওয়ার অফ রেগুলেট সিটিজেনশিপ ইন ইন্ডিয়া, বলো। তোমরা দেখো সব উত্তর দেবো, পার্লামেন্ট পারবে, আমি একটু আগে বললাম তোমাদেরকে। ঠিক আছে, আর্টিকেল নম্বর কোথায় দেওয়া আছে, 11-এ দেওয়া আছে, মনে রাখবে। তারপর দেখো 2 নম্বরে চলে এসো। দেখো, ইন্ডিয়া ফলোজ হুইচ প্রিন্সিপাল ফর সিটিজেনশিপ বাই বার্থ। বাই বার্থ কি হিসেবে পালন করে ইন্ডিয়া, ব্লাড হিসেবে। ইন্ডিয়াতে কিন্তু সয়েল নয়, অনেক জায়গাতে আছে তুমি সয়েল মানে ধরো কোনো প্লেনে যাচ্ছ বা তুমি ওই মাটিতে জন্মগ্রহণ করলেই তুমি ওই দেশের নাগরিক হয়ে গেলে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে হবে না, আমাদের ইন্ডিয়াতে ব্লাড ধরে হয়। ঠিক আছে, স্যাঙ্গুইনিজ যাকে বলে, স্যাঙ্গুইনিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে কোন মেজরিটির সাথে, মনে রাখবো সিম্পল মেজরিটির সাথে, আমি বললাম দেখো একটু আগেই। তো আমি যেগুলো করালাম দেখো সেগুলোর মধ্যে সব ইম্পর্টেন্ট, আর সব দেখো তোমরা উত্তর দিতে পারবে। হুইচ আর্টিকেল ভলেন্টারি অ্যাকুইজিশন ফর ফরেন সিটিজেনশিপ রেজাল্ট অ্যান্ড লস ইন্ডিয়ান সিটিজেনশিপ, মানে তুমি যদি কোনো বিদেশে যদি নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে আমাদের ইন্ডিয়ার কি হবে, সিটিজেনশিপটা অলরেডি লস হয়ে যাবে। এটা তো আমি বললাম আর্টিকেল নম্বর 9-এ আছে, তাই তো? আমি তোমাকে একটু আগে বললাম 9-এ আছে, সিঙ্গেল সিটিজেনশিপ সম্পর্কে মেনশন করা আছে, মনে রাখবে আর্টিকেল নম্বর 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আন্ডার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেকশন বিতে দি ন্যাচারালাইজেশন পিরিয়ড ওয়াজ রিডিউসড বাই ফ্রম 12 ইয়ার্স টু ড্যাশ ইয়ার 6 ইয়ার্স, মানে 12 বছর থেকে থাকা দরকার নেই, তুমি 6 বছর থাকলে নাগরিকত্ব পেয়ে যাবে। আর দেখো সেকশন, দেখো 6 নম্বরে চলে এসো। এরপর দেখো এখানে 6 নম্বরে চলে এসো, হাউ মাচ, দেখো 6 নম্বরে চলে এসো, হাউ মেনি ওয়েজ ক্যান ইন্ডিয়ান সিটিজেনশিপ বি অ্যাকোয়ার্ড আন্ডার দি 1955 মানে 1955 অ্যাক্ট। তাহলে তুমি কি কিভাবে পেতে পারো, কয়টি প্রসেস ছিল এখানে, হাউ মেনি ওয়েজ, 5টা ওয়েজ।
একটা বার্থ, একটা ডিসেন্ট, একটা রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন, আর একটা টেরিটরি অ্যাকোয়ার যদি করে নেয় ইন্ডিয়া কারোর, সেক্ষেত্রেও তারা নাগরিক হয়ে যাবে। 7 নম্বর দেখো, আসাম অ্যাকর্ড বিলংস টু হুইচ সেকশন অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট? মনে রাখবে, একটু আগে বললাম সেকশন 6A, আর 6B-তে কি ছিল? কনস্টিটিউশন, সরি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তারপর দেখো, হোয়াট ইজ দি কাট অফ ডেট মেনশন অফ CA বেনিফিশিয়ারিজ? কত ডেটের আগে যদি এসছো তাহলে তুমি 12 বছরের থাকার বাদে 6 বছর থাকলে পেয়ে যাবে, সেটা মনে রাখবে 1 ডিসেম্বর 2014। 1 ডিসেম্বর 2014, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, আমি পুরো জায়গাটা এক জায়গায় করে তোমাকে দিয়ে দিচ্ছি ম্যাপের থ্রু, ভালো মনে থাকবে আর কি। দেখো 5 নম্বর তাহলে কি মেনশন করা আছে? স্থায়ী নিবাস, যারা ধরো আমরা ডোমেসাইল। 6 নম্বর কি মনে আছে? পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে এসেছে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে এসেছে। 7 নম্বরে কি বলা আছে? না ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছিল, আবার পাকিস্তান থেকে আবার ইন্ডিয়াতে এসেছে, তারা 7 নম্বরে। আর 8 নম্বরে কি আছে বলো? পায়ো আউটসাইড, অর্থাৎ প্রবাসী ভারতীয়দের সম্পর্কে মেনশন করা আছে 8 নম্বরে। 9 নম্বরে সিঙ্গেল সিটিজেনশিপ। আর 10 নম্বরে কি করা আছে? রাইটস কন্টিনিউ আর কি, রাইটস কন্টিনিউ, মানে তোমার একবার সিটিজেনশিপ পেয়ে গেলে তোমার লাগাতার চলতেই থাকবে, বারবার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 11তে কি বলা হয়েছে? আর্টিকেল নম্বর 11তে, না পার্লামেন্ট এর সম্পর্কে আইন বানাতে পারে, কিন্তু পার্লামেন্টই পারবে কিছু করতে, অন্য কেউ পারবে না আর কি। আর দেখো, মনে রাখবে 1955 যে অ্যাক্ট, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো অ্যাকোয়ারিশনের 5টি উপায় এখানে দেওয়া হয়েছে, তুমি কিভাবে পেতে পারো ইন্ডিয়া সিটিজেনশিপ: বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, টেরিটরি অ্যাকার করে নিলে, আর একটা ন্যাচারালাইজেশন। আর দেখো লস কীভাবে হতে পারে তোমার, যদি তুমি স্বইচ্ছায় ত্যাগ করে দাও, বা তুমি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে যাও সেক্ষেত্রে চলে যাবে। বা ডেপ্রিভেশন মানে ধরো যদি তুমি কোনো দেশের জন্য যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি অন্য দেশকে সাপোর্ট করো, আমার দেশকে বাদ দিয়ে অন্য দেশকে সাপোর্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমার চলে যেতে পারে নাগরিকত্ব। এই 3টে উপায় এখানে বলা হয়েছে। আর কত ডেটের আগে তুমি যদি এসেছো তাহলে তুমি 12 বছর বাদে 6 বছর থাকলে নাগরিকত্ব পেয়ে যাবে, মনে রাখবে 1 ডিসেম্বর 2014। এই সালের আগে তুমি যদি এসে থাকো ইন্ডিয়াতে, তাহলে তুমি 12 বছর থাকতে হবে না তোমাকে, তুমি 6 বছর থাকলেই পেয়ে যাবে। কোন কোন দেশ থেকে? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশ থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা আরো ইমপ্রুভ করা দরকার, আরো বেটার ভাবে আমি পড়াতে পারবো তোমাদেরকে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে।